নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 25শে সেপ্টেম্বর, ভারত মাতার এক বীর সন্তান, সুযোগ্য সন্তান পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনী আলোচনা করার অর্থ তিনি যে দর্শন সমগ্র বিশ্বের দরবারে পৌঁছে দিতে চেয়েছিলেন, সেই দর্শনেরই আলোচনা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যোজনায় ভারতীয় জনসংঘ দলে ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে ক্রিয়াশীল এই মহামনীষী সম্বন্ধে প্রাতঃস্মরণীয় শ্রী মাধব সদাশিব গোলওয়ালকর, শ্রী গুরুজি, তিনি বলেছিলেন দীনদয়ালজি একজন অভিজাত বিচার সম্পন্ন চিন্তক। সংঘেরই আর এক প্রচারক, যার শতবর্ষ বর্তমানে এই বছর পালিত হচ্ছে, যিনি সমগ্র বিশ্বের সামনে অর্থনৈতিক ক্ষেত্রে এ যাবৎকালের সবচেয়ে বেশি উপযোগী অর্থনৈতিক চিন্তন তুলে ধরেছিলেন। সেই দত্তপন্ত ঠেঙ্গড়িজি বলেছিলেন, দীনদয়ালজি ফিলোসফার ছিলেন না, ছিলেন একজন দ্রষ্টা। 1915 সালের 25শে সেপ্টেম্বর তার জন্ম এবং 1968-র 11ই ফেব্রুয়ারি তার জীবনাবসান হয়। তার জীবনের খুঁটিনাটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনায় যাব না, কারণ ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই বলেছিলেন, দীনদয়ালজি ভারতীয় সংস্কৃতির প্রচারক ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় সংস্কৃতির জীবন্ত বিগ্রহ। যে মতাদর্শ, যে দর্শনকে সমগ্র বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্রত তিনি নিয়েছিলেন, আজ দীনদয়ালজির জন্মদিনে সেই মতাদর্শ সম্বন্ধে আলোচনা করাই আমাদের আজকের এই চর্চাসত্রের লক্ষ্য। ভারতবর্ষের প্রাক্তন বাণিজ্য মন্ত্রী আরিফ বেগ তিনি বলেছিলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন থেকে আমরা এমন শক্তি পেতে পারি যা ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিকে আমূল বদলে দিতে পারে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আজ আমাদের রাষ্ট্র তার দেখানো পথে চলেই শক্তিশালী হতে পারে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাম নরেশ যাদব তিনি বলেছিলেন, দীনদয়ালজি ভারতীয় অর্থনীতির সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছিলেন। তার আর্থিক চিন্তা কেবল পুঁথিগত ছিল না, দরিদ্রদের মধ্যে থাকার সময়ে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন তার সাহায্যে তিনি এই চিন্তার বিকাশ ঘটান। বহু বছর আগে
তিনি যে অর্থনৈতিক তত্ত্ব প্রতিপাদন করেছেন তা আজও প্রাসঙ্গিক। এহেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তিনি যে একাত্ম মানব দর্শনের প্রবচন করেছেন সেটি প্রথম উপস্থাপিত হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিক্ষাবর্গে উদয়পুরে 1964 সালের 4 এবং 5ই জুন। এরপর গোয়ালিয়রে ভারতীয় জনসংঘের একটি অনুষ্ঠানে এই বিষয়ে আবার কিছু আলোচনা হয় এবং 1965 সালের জানুয়ারিতে বিজয়ওয়াড়াতে ভারতীয় জনসংঘের যে সত্র হয়েছিল, যেখানে ভারতীয় জনসংঘের সিদ্ধান্ত ও নীতি নামে সুপরিচিত দলিল বা দস্তাবেজটি গৃহীত হয়, পলিসিজ অ্যান্ড প্রিন্সিপালস নামে। সেখানে একাত্ম মানব দর্শনের একটি অত্যন্ত সংক্ষিপ্ত রূপরেখা এই প্রিন্সিপালস অ্যান্ড পলিসিজ এর মধ্যে তুলে ধরা হয় এবং স্বাভাবিকভাবেই জনসংঘের বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন উঠতে শুরু করে যে দর্শনকে আমরা গ্রহণ করলাম সেই দর্শন সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা প্রয়োজন। এরই ভিত্তিতে 1965 22 থেকে 25 এপ্রিল মুম্বাইতে ভারতীয় জনসংঘের একটি সভায় দীনদয়ালজি 4টি ভাষণের মাধ্যমে একাত্ম মানব দর্শনের একটি সাধারণ রূপরেখা আমাদের সামনে তুলে ধরেন। একাত্ম মানব দর্শনের আলোচনায় প্রবৃত্ত হয়ে দীনদয়ালজি প্রথমেই যে বিষয়টি উত্থাপন করেন সেটা হচ্ছে সারা বিশ্বে এত রকম দার্শনিক মতবাদের উপস্থিতি সত্ত্বেও একাত্ম মানব দর্শন আমরা গ্রহণ করব কেন? সেই সময় 1965 সাল সারা বিশ্বের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক চিন্তন জগতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় সেখানে মূলত দুটি মত প্রবলভাবে উপস্থাপিত। একটি রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র এবং অর্থনৈতিক ক্ষেত্রে উদারনীতি, লিবারাল ইকোনমি। আরেকটি সমাজবাদ বা সাম্যবাদ, যেখানে রাজনীতি এবং অর্থনীতি মিলেমিশে একাকার। এই দুইটি মতেই যে প্রধান সীমাবদ্ধতা সেটি হলো ব্যক্তি এবং সমাজের মধ্যে একটি বিরোধ। উদারনীতি, গণতন্ত্র, পাশ্চাত্যে যে গণতন্ত্রের বিকাশ ঘটেছে সেখানকার মূল বক্তব্যই ছিল ব্যক্তির উপরে কোন রকম বাধা, ব্যক্তির বেড়ে ওঠায় কোন রকম বাধা, কোন রকম অনুশাসনের বাধা থাকা চলতে পারে না।
সেখানে পারিবারিক বা সামাজিক অনুশাসন ব্যক্তির বেড়ে ওঠাকে প্রতিহত করে, এরকম একটি মতবাদের ভিত্তিতে এই প্রতিক্রিয়াশীল গণতন্ত্রের বিকাশ ঘটে। অপরদিকে সমাজবাদ বা সাম্যবাদে বলা হয় সমাজই প্রধান, ব্যক্তি গৌণ। সেজন্য ব্যক্তিগত বেড়ে ওঠার আকাঙ্ক্ষাকে অবদমিত করতে হবে। সমাজের কড়া নজরের মধ্যে ব্যক্তিকে থাকতে হবে এবং এই সাম্যবাদ বা সমাজবাদ, বিশেষ করে সাম্যবাদে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে অর্থাৎ স্টেট এবং সোসাইটি এই দুটির মধ্যে কোনো পার্থক্য থাকে না। অর্থাৎ সরকারি সমাজ, সরকার এবং সমাজ একে অপরের থেকে ভিন্ন নয়। এই দুটি মতের যদি কোথাও সাদৃশ্য থাকে তবে সেটি হচ্ছে ডাইকটমি, দ্বৈত, ব্যক্তি এবং সমাজের বিরোধ। এর বিপরীতে দাঁড়িয়ে একাত্ম মানব দর্শন যে নতুন কথা শোনালো সেটি হচ্ছে ভারতবর্ষের চিরন্তন সিদ্ধান্ত অদ্বৈত বা একাত্মতা তার ভিত্তিতে সমাজ এবং ব্যক্তি একাত্ম, এদের মধ্যে পারস্পরিক বিরোধ কিছু নেই। দার্শনিকভাবে এই প্রশ্ন উঠতেই পারে যে ভারতবর্ষেও অদ্বৈত ছাড়া দার্শনিক ক্ষেত্রে বিশিষ্টাদ্বৈত, দ্বৈত প্রমুখ বিভিন্ন ধরনের দার্শনিক মতবাদ তো পল্লবিত হয়েছে, কিন্তু ভারতবর্ষে পল্লবিত সমস্ত মতগুলির যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই একাত্মতার সিদ্ধান্ত। এমনকি ভারতবর্ষে পল্লবিত যে দ্বৈত মতবাদ সেখানেও চরাচর বিশ্বের দুটি এককের মধ্যে পারস্পরিক বিরোধের কথা নেই, বরং তারা প্রত্যেকেই এক ঈশ্বরের অংশ। এটি সমস্ত মতবাদে প্রচারিত হয়েছে। সেই অর্থে ভারতবর্ষের বেদ বা উপনিষদের উপরে ভিত্তি করে যত দার্শনিক মতবাদই প্রচারিত হয়েছে সমস্ত কিছুই এই অদ্বৈত ভাবনা বা একাত্মতার ভাবনার উপরেই প্রতিষ্ঠিত। পাশ্চাত্যের যে ভাবনা সেটাকে আমরা এই চিত্রটির মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব প্রত্যেকেই একটি সীমার মধ্যে বাঁধা, প্রত্যেকেই খণ্ডিত। ব্যক্তি যদি পরিবারে মিশতে চায় তবে তার নিজের সত্তা বিসর্জন দিতে হয়। যতক্ষণ পর্যন্ত ব্যক্তির এই বৃত্তটি রয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে পরিবারের সঙ্গে অবাধে মিশতে পারছে না। যদি সে মিশে যায় তবে তার ব্যক্তি সত্তাকে বিসর্জন দিতে হয়। দত্তপন্ত ঠেঙ্গড়িজি এই বিষয়টিকে ব্যক্ত করার জন্য একটি সুন্দর শব্দের ব্যবহার করেছেন, কম্পার্টমেন্টালাইজেশন। প্রত্যেকটি এককের নিজস্ব একটি কম্পার্টমেন্টের ভেতরেই সঞ্চার। এর ফলে এখানে বিরোধ উপস্থিত হচ্ছে।
পাশ্চাত্যের খণ্ডিত চিন্তাধারায় ব্যক্তির সঙ্গে পরিবার বা সমাজের সর্বদা একটা আপাত বিরোধ লেগেই থাকে। এজন্য পাশ্চাত্যের জাতীয়তাবাদী শক্তি আন্তর্জাতিকতার প্রচার করতে পারে না, সেখানে জাতীয়তার সঙ্গে আন্তর্জাতিকতার একটা বিরোধ থেকে যায়। কারণ পাশ্চাত্যে যে জাতীয়তার বিকাশ ঘটেছে, সেই জাতীয়তা অপর জাতি বা অপর রাষ্ট্রের সঙ্গে বিরোধিতা বা প্রতিক্রিয়ার ভিত্তিতে বিকশিত। অপরদিকে ভারতীয় চিন্তন ব্যবস্থায় আমরা একটি অখণ্ড মণ্ডলাকার রচনা পাই, যেখানে প্রত্যেকটি একক তার বৃহৎ এককের সঙ্গে নির্দ্বিধায় মিশে যাচ্ছে। একটি কুণ্ডলিত বা অখণ্ড বৃত্ত, যেখানে ক্ষুদ্র বৃত্তের থেকে বৃহৎ বৃত্তের শতপ্রসারিত অনায়াস নির্গমন, ফলে প্রত্যেকের নিজস্ব সত্তা বজায় থাকার সঙ্গে সঙ্গে সে তার বৃহত্তর এককের সঙ্গে নির্দ্বিধায় মিশে যেতে পারে। এই দৃষ্টিতে কারো সঙ্গে কারো বিরোধ নেই। একটি বীজ থেকে অঙ্কুরের বিকাশ এবং সেই অঙ্কুরটি ধীরে ধীরে বিকশিত হয়ে বড় হয়ে মূল, কাণ্ড, শাখা, পাতা, ফুল, ফল, সে বেড়ে উঠছে, পল্লবিত হচ্ছে, ফলিত হচ্ছে, তার প্রতিটি অঙ্গের বিকাশ ঘটছে। এই অঙ্গগুলির মধ্যে পারস্পরিক কারো সঙ্গে কারো বিরোধ নেই। এই যে বৃক্ষের বিভিন্ন অঙ্গ বৃক্ষের সঙ্গে একাত্মতার বন্ধনে বাঁধা রয়েছে, এখানে বৃক্ষের বিভিন্ন অঙ্গগুলিকে যদি আমরা ধরি, তবে তাদের মধ্যে কোনো রকম একরূপতা নেই। অর্থাৎ গাছের ডাল এবং পাতা, তাদের স্বরূপ, তাদের ক্রিয়া, রং, রূপ, রস সমস্ত কিছুই আলাদা, বিবিধতা রয়েছে। যদি সমস্ত কিছু এক রূপ হয়ে যায়, ইউনিফর্ম হয়ে যায়, গাছের শিকড় এবং কাণ্ড তারা একই রকম হয়ে যায়, পাতা এবং ফুল একই রকম হয়ে যায়, তবে আর বৃক্ষের অস্তিত্ব থাকে। পাশ্চাত্যে একরূপতার অভাবকে বৈষম্য বলে মনে করা হয়। অন্যদিকে ভারতবর্ষের চিন্তনের বৈশিষ্ট্য হল বীজ থেকে বিকশিত বৃক্ষের অঙ্গগুলি কিন্তু কেউ কারো সময়ের সমান নয়, কিন্তু প্রত্যেকেই অপরিহার্য এবং স্বমহিমায় ভাস্বর। তাহলে এই যে পাতা, কাণ্ড, ফুল, ফল, যারা আপাত দৃষ্টিতে একে অপরের থেকে সম্পূর্ণরূপে আলাদা, তাদের মধ্যে যে একতা, সেই একতা হলো বীজের মধ্যে সুপ্ত চেতনা। সমস্ত অঙ্গের মধ্যে অন্তর্নিহিত এই একতাটি রয়েছে, সকলে মিলেই বৃক্ষ। বিবিধতার মধ্যে একতার এই ভাবনা ভারতীয় চিন্তনের বৈশিষ্ট্য। ঠিক একই রকম ভাবে এই চরাচর বিশ্বের প্রত্যেকটি অঙ্গই এক চেতন তত্ত্বের বিকাশ, যাকে আমরা উপনিষদে ব্রহ্ম বলেছি,
কেউ তাকে ঈশ্বর বলেছে, কেউ তাকে পরমেশ্বর বলেছে, কেউ অন্য বিভিন্ন নামে তাকে অভিহিত করেছে, কিন্তু ভারতবর্ষের সমস্ত দর্শনে এটি স্বীকৃত যে সমস্ত চরাচর বিশ্ব এক চেতন তত্ত্বের বিকাশ মাত্র, তদ ভিন্ন কিছু নেই, তাকে ছাড়া আর কিছু নেই। অর্থাৎ চরাচর বিশ্বের সমস্ত এককের মধ্যে একটি ধূলিকণা থেকে শুরু করে বৃহত্তর যে কোনো বস্তু, জড়, জীব, স্থাবর, জঙ্গম, সমস্ত কিছুর মধ্যে সেই এক চেতন তত্ত্ব অনুস্যূত অবস্থায় রয়েছেন। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুও তার বীজ ও মহাবিশ্ব এই গ্রন্থে এই বিষয়ের আভাস দিয়েছেন। ফলে ভারতবর্ষের যে চিন্তন, সেখানে এই দ্বৈত বোধের কোনো স্থান ছিল না, সেখানে বৈষম্য বা খণ্ডিত চিন্তনের স্থান ছিল না, একাত্মতা পরিব্যাপ্ত ছিল। সমস্ত রকম দ্বৈত বোধের উপরে উঠে আমরা এক, আমরা একাত্ম, এই সমস্ত সৃষ্টি, সমস্ত চরাচর একাত্ম, এই বোধে প্রতিষ্ঠিত হওয়াই ভারতবর্ষের রাষ্ট্রীয় জাতীয় লক্ষ্য বা উদ্দেশ্য। একাত্মতা কি? শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে শরীরের যে সম্বন্ধ, সেটাকে আমরা একাত্মতা বলে ধরতে পারি। আমাদের শরীরটি নানা কোষ, নানা অঙ্গের সমষ্টি। সেখানে প্রত্যেকটি কোষ বা অঙ্গকে যদি আমরা ব্যষ্টি বা ব্যক্তি বা একক বলে ধরি, শরীরটি হবে সমষ্টি। একই রকম ভাবে একজন ব্যক্তি সে এই সমাজের অঙ্গ, অর্থাৎ ব্যক্তি যদি একক হয়, সমাজ হবে সমষ্টি। শরীরের সঙ্গে সমাজের যদি আমরা তুলনা করি, তাহলে শরীরের সমান সমাজ, ব্যক্তি সেখানে কোষের মতো, এবং শরীরের যেমন বিভিন্ন ক্রিয়াশীল অঙ্গ থাকে, হাত, পা, চোখ, মুখ, কান, বিভিন্ন ইন্দ্রিয় ইত্যাদি, তেমন সামাজিক বিভিন্ন সংস্থাগুলিও সমাজরূপী শরীরের বিভিন্ন অঙ্গ। একাত্ম মানব দর্শনের চিন্তন প্রণালীতে শরীরের বিকাশের জন্য প্রয়োজন শরীরের সমস্ত অঙ্গের যথার্থ এবং সন্তুলিত বিকাশ। সেখানে সমান অধিকার বা সমান শ্রম গুরুত্বপূর্ণ নয়, প্রয়োজন যথার্থ এবং সন্তুলিত বিকাশ। পাশ্চাত্যে ব্যক্তি সম্বন্ধে যে চিন্তন, সেই চিন্তন অত্যন্ত অপরিপক্ক। সেখানে ব্যক্তির সম্বন্ধে চিন্তা করতে গিয়ে কেবলমাত্র ব্যক্তির শরীরকেই গুরুত্ব দেওয়া হয়েছে। বড়জোর বডি মাইন্ড ডুয়ালিজম বা শরীর মন দ্বৈত পর্যন্ত তারা পৌঁছেছে। কিন্তু ভারতীয় কল্পনায় একজন ব্যক্তি তার শরীর, মন, বুদ্ধি, আত্মা নিয়ে তার মধ্যে কোনো অংশকে বাদ দেওয়া যায় না। একাত্ম মানব দর্শনে ব্যক্তির গুরুত্ব সম্বন্ধে বলতে গিয়ে বিজয়ওয়াড়াতে প্রিন্সিপালস অ্যান্ড পলিসিস নামে যে
দস্তাবেজটি গৃহীত হয় তার সূচনা পর্বে বলা হচ্ছে, the individual occupies a pivotal position in our system according to the principle of Jaspinde Tad Brahmande. Individual is the representative and chief instrument of society. Material wealth is a means to man's happiness and not an end in itself, but a system which is based on the assumption of mass man and fails to take into account the living man having an individuality characteristically his own is not adequate. Inadequate also is a system which looks just at one attribute of man and fails to take a comprehensive view of him as an organic being comprising of Sharir, Mana, Buddhi and Atma, having a number of urges requiring to be fulfilled by the Purusharthas. Our ideal is the integral man who has the potential to share simultaneously innumerous individual and corporate entities. Integral humanism is the cornerstone upon which our entire system needs to be built. অত্যন্ত দ্ব্যর্থহীন স্পষ্ট ভাষায় ব্যক্তি যে সমস্ত ব্যবস্থার মূল এটি স্বীকার করা হয়েছে। তবে ব্যক্তি শুধুমাত্র শরীর নয়, শুধুমাত্র তার শারীরিক চাহিদা পূর্তি একজন ব্যক্তির পূর্ণতা সম্পাদন করতে পারে না, এটিও স্পষ্ট ভাষায় বলা হয়েছে। এবং সেখানে উপনিষদের যে পঞ্চকোষ কল্পনা সেটিকে স্বীকার করে শরীর, মন, বুদ্ধি, আত্মার সমষ্টি রূপে ব্যক্তিকে প্রতিপাদন করা হয়েছে। এরপরে আসে সমাজ। পাশ্চাত্যের যে দর্শনের প্রধান সমস্যা ব্যক্তির সঙ্গে সমাজের পারস্পরিক বিরোধ। একাত্ম মানব দর্শনে সমাজ অচেতন নয়। পাশ্চাত্যের সমস্ত ধারণায় বলা হয় সমাজ গঠিত হয় সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি হিসেবে, মানুষ একে অপরের সঙ্গে মেলে তার সামাজিক চাহিদা পূরণের জন্য। কিন্তু একাত্ম মানব দর্শন, ভারতীয় চিন্তনে ব্যক্তির মতো সমাজের নিজস্ব জীবন, চেতনা, ক্রিয়াশক্তি, মন, বুদ্ধি, অহংকার রয়েছে। সমাজ একটি স্বয়ংভূ সজীব স্পন্দনশীল ঘটক। এরপর আসে জাতীয়তা বা রাষ্ট্র কল্পনা। পাশ্চাত্যে যে রাষ্ট্র কল্পনা বা জাতীয়তা সেটি হলো ট্রাইবালিজম এবং টেরিটোরিয়ালিজমের গাণিতিক যোগফল। পাশ্চাত্যের অধিকাংশ যে দেশ সেখানে দেখা যায় একটি উদ্বাস্তু জনগোষ্ঠী প্রথমে সংগঠিত হচ্ছে এবং তারা একটি স্থানে এসে বসবাস করছে। কিছুদিন সেই স্থানে বসবাস করার পরে সেই ভূমিখণ্ডের উপরে তাদের একটি অধিকার বোধ জন্মায় এবং ভূমিখণ্ড এবং সেই ভূমিখণ্ডের সম্পদ তাদের কাছে ভোগের বস্তু হিসেবে প্রতীত হয় বলে তারা সেই ভূমিখণ্ডের উপরে নিজেদের অধিকার কায়েম রাখার জন্য জাতীয়তাকে কাজে লাগায়। অপরদিকে একাত্ম মানব দর্শনে জনগোষ্ঠীর গুরুত্ব কম। একটি নির্দিষ্ট ভূমিখণ্ড এবং সেখানে বেড়ে ওঠা সংস্কৃতি, এই নিয়ে রাষ্ট্রের বিকাশ। ভদ্রমিচ্ছন্ত ঋষয়স্বরবিদস্তপো দীক্ষাঙ্কনিষেদুরগ্রে
ততো রাষ্ট্রম বলমোজশ্চ জাতম তদস্মৈ দেবা উপসন্নমন্তু। অথর্ববেদের এই মন্ত্র অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছে ঋষিদের কল্যাণকামী তপস্যার ফলে রাষ্ট্রের বিকাশ। রাষ্ট্র মানুষের কল্পনা নয়, রাষ্ট্র একটি স্বয়ম্ভূ স্পন্দনশীল সজীব ঘটক। সেই রাষ্ট্রে বসবাসকারী জনগোষ্ঠীর কাছে রাষ্ট্র হলো দেবতা। তদস্মৈ দেবা উপসন্নমন্তু, সেই রাষ্ট্রকে দেবতারাও প্রণাম করুন, এমন উপদেশ অথর্ববেদ দিচ্ছেন। সমাজের আরাধ্য দেবতা হলো রাষ্ট্র, আর এই সংস্কৃতি রাষ্ট্রের আত্মা। এই সংস্কৃতিকেই আমরা হিন্দুত্ব নামে অভিহিত করি। এই ভাবনা স্বামীজির বাণীতে ব্যক্ত হয়েছে। স্বামীজি বলেছেন পুণ্যভূমি ভারতের কথা। স্বামীজি বলেছেন ভারত মাতাই তোমাদের একমাত্র আরাধ্যা দেবতা হন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে ভারতবর্ষের বর্ণনা দিচ্ছেন। দিগ্ভুজা নানা প্রহরণধারিণী শত্রু বিমর্দিনী বীরেন্দ্র পৃষ্ঠ বিহারিণী, দক্ষিণে লক্ষ্মী ভাগ্যরূপিণী, বামে বাণী বিদ্যা বিজ্ঞানদায়িনী, সঙ্গে বলরূপী কার্তিকেয়, কার্যসিদ্ধিরূপী গণেশ। এটি ভারত মাতার বর্ণনা। পাশ্চাত্যে জাতীয়তাবাদ একটি রাজনৈতিক মতবাদ, কিন্তু ঋষি অরবিন্দ তার বিখ্যাত ঐতিহাসিক উত্তরপাড়া অভিভাষণে স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় বললেন, এই আন্দোলন রাজনৈতিক আন্দোলন নয়, আর জাতীয়তার রাজনীতি নয়, পরন্তু একটা ধর্ম, একটা বিশ্বাস, একটা নিষ্ঠা। আমি বলছি আমাদের পক্ষে সনাতন ধর্মই হচ্ছে জাতীয়তা। যখন সনাতন ধর্মের অবনতি হয় তখনই জাতির অবনতি হয়। সনাতন ধর্ম এইটি হচ্ছে জাতীয়তা। অর্থাৎ রাষ্ট্র ও সমাজের প্রাণ ধর্ম। এই ধর্মকেই আমরা হিন্দুত্ব বলছি, এই ধর্মকেই আমরা হিন্দু সংস্কৃতি বলছি, এই ধর্মকেই আমরা ভারতীয় সংস্কৃতি বলছি। বামপন্থী এবং লিবারাল পন্থীরা হিন্দুত্বকে একটি রাজনৈতিক মতবাদ রূপে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করে চলেছে বহুদিন ধরে, কিন্তু অত্যন্ত স্পষ্ট ভাষায় এটা আমাদের বুঝে নেওয়া দরকার। হিন্দুত্ব একটি জীবন দর্শন, কোনো রাজনৈতিক মতবাদ নয়। পূর্বোক্ত যে প্রিন্সিপালস অ্যান্ড পলিসিস অ্যান্ড প্রিন্সিপালসের কথা বলা হয়েছিল, সেখানেও এই কথাটি স্পষ্ট ভাষায় বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে, there are a few political parties which voice allegiance to Bharatiya Sanskriti. They miss the dynamism of Bharatiya Sanskriti and the eternal and enduring nature of Bharatiya values appears to them as evidence of a static and inflexible character. So they try to defend decrepit instructions and practices of the past age and plead for the status quo. They fail to perceive the revolutionary element of Bharatiya Sanskriti. অর্থাৎ এখানে যে হিন্দুত্বের কথা আমরা বলছি, সেই হিন্দুত্বের সঙ্গে এই বামপন্থী লিবারালপন্থী তারা হিন্দুত্বকে যে রাজনৈতিক মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সেই হিন্দুত্বের কোনো মিল নেই। এখানে আরো বলা হচ্ছে, ইন্টিগ্রাল হিউম্যানিজম মাস্ট নেসেসারিলি মেক এ ব্যালেন্সড appraisal of both Bharatiya as well as Western ideology. On the basis of this evaluation, it seeks to show a way
which would make man progress further from his present position of thought, experience and achievement. অর্থাৎ যা কিছু ভালো সেটা যেখান থেকেই আসুক তাকে গ্রহণ করার এবং নিজের জীবনে তাকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা, এটি হিন্দুত্বের একটি মৌলিক নীতি। আনো ভদ্রা ক্রতবো যন্ত বিশ্বতঃ। এবং এই জীবন দর্শনের আধারেই রাজনীতির প্রতিষ্ঠা প্রয়োজন, এটি দীনদয়ালজি প্রতিপাদন করেছিলেন। আমরা হিন্দুত্ব বলতে কি বুঝি? একাত্ম মানব দর্শনকেই আমরা হিন্দুত্ব বলে বুঝে থাকি। যে কারণে পণ্ডিত দীনদয়ালজি হিন্দুত্ব নামটি ছেড়ে একাত্ম মানব দর্শন নামটিকে গ্রহণ করলেন। কারণ হিন্দুত্ব এই শব্দটির দ্বারা যে ভাবনা আমরা ব্যক্ত করতে চাই, সেই ভাবনাকে যদি কোনো সার্থক নাম দিতে হয় সেটি হবে একাত্ম মানব দর্শন। একাত্ম মানব মানে প্রত্যেকটি মানুষ এই সমাজ, রাষ্ট্র, বিশ্ব, প্রকৃতির সঙ্গে একাত্ম, সেজন্য সে একাত্ম মানব। আর এই ভাবনা যে দর্শনে প্রতিপাদিত হয়, প্রতিফলিত হয়, সেটি একাত্ম মানব দর্শন। এই ভাবনায় বেদ, উপনিষদ থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত সদ্গ্রন্থে প্রতিপাদিত। এই ভাবনারই অপর নাম হিন্দুত্ব। সেটিকেই একটি নতুন নাম দিলেন, সার্থক নাম দিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, একাত্ম মানব দর্শন। সেখানে ব্যক্তি তার ক্ষুদ্র ব্যক্তি চেতনার থেকে উত্তরোত্তর সম্প্রসারণের মাধ্যমে চরাচর জগতের সঙ্গে নিজের একতার অনুভব করে, একাত্মতার অনুভব করে। সে কেবল বিশ্ব নাগরিক নয়, সমস্ত চরাচর সৃষ্টির নাগরিক হওয়ার মহিমাময় স্থিতিকে প্রাপ্ত করে, নর থেকে নারায়ণ হয়ে ওঠে। আমরা যে ভারতবর্ষের কথা বলি, একাত্ম মানব দর্শন যে ভারতবর্ষের কথা বলে, সেটি প্রাচীন ভারতের প্রতিরূপ নয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সামনে এই প্রশ্ন উঠেছিল যে ভারতবর্ষকে কি আমরা প্রাচীনের প্রতিরূপ বানাতে চাই? ভারতবর্ষের যে চিন্তন প্রণালী, ভারতবর্ষের যে নির্মাণ, সেটাকে কি আমরা ভারতবর্ষের পরাধীনতার পূর্বে, যখন ভারতবর্ষ সমগ্র বিশ্বের মধ্যে স্বমহিমায় ভাস্বর ছিল, বিশ্বগুরু রূপে প্রতিষ্ঠিত ছিল, সেই জায়গায় ভারতবর্ষকে আমরা ফিরিয়ে নিয়ে যেতে চাই? আবার সেই পেছন থেকে কি আমরা শুরু করতে চাই? দীনদয়ালজি স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় বলছেন, এই ধরনের কল্পনা যারা করে, যারা ভারতবর্ষকে আজ থেকে 2000 বছর পিছিয়ে নিয়ে গিয়ে সেখান থেকে নতুন করে ভারতবর্ষের নির্মাণের চিন্তন ভাবনা করে, তাদের চিন্তনে কিছু ত্রুটি রয়েছে। দীনদয়ালজি বলছেন, গঙ্গার পবিত্র জলরাশিকে পিছিয়ে গোমুখ পর্যন্ত নিয়ে যাওয়া যায় না। হরিদ্বারের থেকে বারাণসীতে আস্তে আস্তে গঙ্গার মধ্যে আরো নানা জলধারা মেশে হরিদ্বারের থেকে বারাণসীর গঙ্গার জলের স্বচ্ছতা হয়তো কম, কিন্তু কেউ যদি মনে করে যে বারাণসীর গঙ্গার জলকে হরিদ্বারে পিছিয়ে নিয়ে যাবে, তবে সে অলীক কল্পনা করে। সুতরাং ভারতবর্ষ এগিয়ে এসেছে। যখন ভারতবর্ষে বৈদেশিক বিধর্মী আক্রমণ হয়েছে, তখন ভারতবর্ষের অগ্রগতি রুদ্ধ হয়েছে।
ভারতীয় সমাজ, হিন্দু সমাজ নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করেছে। যুগানুকূল যে সমস্ত পরিবর্তন সমাজের মধ্যে প্রয়োজন ছিল সেটি হয়ে ওঠেনি। কিন্তু তার মানে এই নয় যে আমরা সেই 2000 বছর পিছনে যা ছিলাম সেখান থেকে আবার নতুন করে আমরা নির্মাণ চালু করব, এটা সম্ভব নয়। বর্তমানে আমরা যে অবস্থায় আছি সেখান থেকেই আমাদের এই চিরন্তন দর্শনকে গ্রহণ করে এগিয়ে যেতে হবে। দীনদয়ালজি বললেন, বিশ্বের জ্ঞান ভাণ্ডার ও আজ পর্যন্ত প্রবাহিত আমাদের সম্পূর্ণ পরম্পরার আধারে আমরা এমন ভারত নির্মাণ করব যা আমাদের পূর্বজদের ভারতের থেকে অধিক গৌরবশালী হয়। স্বামীজিরও এই একই বার্তা ছিল ভারতবাসীর সামনে। সেই ভারতবর্ষের নির্মাণ আমরা করব যেখানে জন্ম লাভ করে মানুষ নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটিয়ে কেবল পরিপূর্ণ মানব হয়ে উঠবে তাই নয়, বরং সমস্ত সৃষ্টির সাথে একাত্মতার সাক্ষাৎকার করে নর থেকে নারায়ণে উন্নীত হতে সমর্থ হবে। এটি আমাদের সংস্কৃতির শাশ্বত দৈবী ও প্রবহমান রূপ। প্রত্যেকটি ব্যক্তির নিজের সম্পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর অবকাশ। শুধুমাত্র শরীর নয়, তার মন, বুদ্ধি, আত্মার পরিপূর্ণ বিকাশ, পরিপূর্ণ আনন্দে প্রতিষ্ঠিত হওয়া এবং সমস্ত সৃষ্টির সাথে চরাচর জগতের সঙ্গে নিজের একাত্মতার সাক্ষাৎকার, এটি আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে ধূপ, ধুনো, ঘণ্টা, কাঁসর আর শঙ্খধ্বনি মাত্র নয়। আধ্যাত্মিকতা কেবলমাত্র ঠাকুর ঘর আর তিলক চন্দনের মধ্যে সম্মিলিত নয়। এই সমস্ত সৃষ্টির সঙ্গে নিজের ক্ষুদ্র ব্যক্তি চেতনার উত্তরোত্তর সম্প্রসারণ ঘটিয়ে বৃহত্তর এককের সঙ্গে মিশে যাওয়া। এবং মিশে যাওয়া মানে এটা নয় যে নিজের পূর্বতন সত্তাকে বিসর্জন দেওয়া, বরং নিজের পূর্বতন সত্তার পরিপূর্ণ সত্যতার অনুভব, নিজের ব্যক্তি সত্তার পরিপূর্ণ সত্যতার উপলব্ধির সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে একাত্ম হওয়া, নিজের ব্যক্তি এবং পারিবারিক সত্তার পরিপূর্ণ সত্যতার পরিপূর্ণতার কল্পনার সাথে সাথে, উপলব্ধির সাথে সাথে সমাজের সঙ্গে একাত্ম হওয়া, নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সত্তার পরিপূর্ণতার উপলব্ধির সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় সত্তার সঙ্গে একীভূত হয়ে যাওয়া। এরকম করতে করতে সমস্ত চরাচর বিশ্বের সঙ্গে একাত্মতার অনুভব, সমস্ত কিছুই এক, সর্বং খলু ইদং ব্রহ্ম, এই ভাবনায় প্রতিষ্ঠিত হওয়া, এটি আধ্যাত্মিকতা। এটি নর থেকে নারায়ণে উন্নীত হওয়া। ভারতবর্ষ সেই দার্শনিক পৃষ্ঠভূমির উপরে নির্মিত হওয়া প্রয়োজন, যেখানে প্রতিটি ব্যক্তি এই আধ্যাত্মিকতা, এই পরিপূর্ণতার সাক্ষাৎকারে সমর্থ হয়। এটি আমাদের সংস্কৃতির শাশ্বত দৈবী ও প্রবহমান রূপ। এবং আজকের দিনে সমগ্র বিশ্ব যখন দিশাহীন, সমস্ত রকম রাজনৈতিক, অর্থনৈতিক দর্শন যখন অপূর্ণ বলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, যে সমস্ত দর্শনের কাছে জগতের সমস্যার সমাধানের কোনো উপায় নেই,
এমত অবস্থায় এই চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা দিশাহীন বিশ্ব মানবের উদ্দেশ্যে আমাদের মার্গ নির্দেশ হবে ভারতীয় সংস্কৃতি। দীনদয়ালজি বলছেন, এই কাজে সফলতা অর্জনের জন্য ভগবান আমাদের শক্তি দিন, এই প্রার্থনা করি। একাত্ম মানব দর্শনকে যদি অত্যন্ত সহজ ভাষায় আমরা বুঝতে চাই, তাহলে আমাদের যে দৈনন্দিন চিন্তন, যেখানে আমি আমার পরিবারের জন্য চিন্তিত হই, আমি আমার রাষ্ট্রের জন্য চিন্তিত হই, আমার সমাজের জন্য চিন্তিত হই, যখন একজন দুস্থ দরিদ্র মানুষকে দেখে আমার মধ্যে করুণার সঞ্চার ঘটে, তার কষ্টকে আমি আমার নিজের কষ্ট বলে উপলব্ধি করতে শুরু করি, যখন এই প্রচন্ড ভয়ঙ্কর করোনা মহামারীর আক্রমণের মধ্যেও অত্যন্ত সাধারণ মানুষ তারা নিজেদের কষ্টার্জিত অর্থ অন্যের সেবার উদ্দেশ্যে দান করেছে, তার পিছনে যে ভাবনা বিদ্যমান সেটি একাত্ম মানব দর্শন। এই চিন্তন মানবতা পর্যন্ত সীমিত নয়, বরং এই সমগ্র সৃষ্টির সঙ্গে আমরা একাত্মতা অনুভব করি। সেজন্য নদী আমাদের কাছে মাতা, সেজন্য বৃক্ষ আমাদের কাছে দেবতা, সেজন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তিনি একটি বিগ্রহের মধ্যে, মৃত্তিকা নির্মিত বিগ্রহের মধ্যে সেই অসীম চেতনাকে উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি স্পষ্ট ভাষায় বললেন, মৃন্ময়ী কি গো, বলো চিন্ময়ী। অর্থাৎ জগতের সমস্ত অত্যন্ত ক্ষুদ্র ধূলিকণা, অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট, অনুকীট, প্রত্যেক এককের মধ্যে, প্রত্যেক ঘটকের মধ্যে সেই চেতন সত্তা বর্তমান, যে চেতনের আলোয় আমি প্রকাশিত, যে চেতনের আলোয় আমি সজীব, আমি স্পন্দনশীল, যে চেতনের প্রকাশে আমার আনন্দ, আমার সত্তা, সেই চেতনই সমগ্র বিশ্বকে ধরে রেখেছে। এই ভাবনার প্রতিফলন, এই ভাবনার যে বিকাশ, সোজা কথায় এই যে ভাবনা, এটি একাত্ম মানব দর্শন। এবং এরই ভিত্তিতে সমগ্র জগতের সমস্ত ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, তবে এই জগতের মৌলিক সমস্যাগুলির মৌলিক সমাধান সূত্র পাওয়া যাবে। দ্বৈতের ভিত্তিতে নির্মিত ব্যবস্থায় জগতের শান্তি, জগতের সমৃদ্ধি কোনোদিনই সম্ভব নয়। সেজন্যই বিশ্বের সামনে এটি আমাদের মার্গদর্শন, যেটি আমাদের ঋষিরা নিজেদের তপোলব্ধ সত্য রূপে আমাদের সামনে দিয়ে গিয়েছিলেন। এবং সেই ঋষিরাই আমাদেরকে উপদেশ দিলেন, কৃণবন্ত বিশ্বমার্যম। আমরা সমগ্র জগতের মধ্যে এই ভাবনাকে ছড়িয়ে দেব। আমরা কোনোদিনই তরোয়াল নিয়ে উপনিবেশ প্রতিষ্ঠা করতে যাইনি। আমরা মসির শক্তিতে, জ্ঞানের শক্তিতে সমগ্র জগৎকে আলোকিত করেছি। এটি একাত্ম মানব দর্শন। আর এই দর্শনকেই একটি যুগানুকূল রূপে প্রস্তুতি করলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আজ তার জন্মদিনে আমরা তার আশীর্বাদ প্রার্থনা করি, আমরা পরমেশ্বরের আশীর্বাদ প্রার্থনা করি, এই চরাচর বিশ্বের একাত্মতার বাণী আমরা যেন সমগ্র জগতে ছড়িয়ে দিতে পারি। সকলকে নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।